গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে শত শত মানুষের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান সাংবাদিকদের বলেন, তুহিন হত্যাকাণ্ডে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সিসি ক্যামেরা বিশ্লেষণ যাদের পাওয়া গেছে আটকদের মধ্যে তারা কেউ নেই। অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ঘটনাস্থলে সিসি ক্যামেরা বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে। এদিকে শুক্রবার অজ্ঞাতনামা আসামিদের নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় নিহতের ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে মহানগরীর বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামের ওই সাংবাদিককে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এটা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহ প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চঞ্চল খান। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার পর থেকে কিন্তু গাজীপুর উত্তাল রয়েছে। এই মুহূর্তে গাজীপুর চান্দনা চৌরাস্তায় যে স্থানটিতে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে, সেই স্থানের যে সার্বিক পরিস্থিতি তা যদি জানাতে চাই তাহলে আজকে কিন্তু সম্মিলিত নাগরিক মঞ্চের উদ্যোগে এখানে কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই আসামিদেরকে গ্রেফতার করানো হবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু অবস্থান কর্মসূচি চলবে। এবং এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি তা যদি বলতে চাই তাহলে এখান থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটা হচ্ছে এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। এখন পর্যন্ত প্রকৃত যে অপরাধী তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে ধরা হয়নি বা পুলিশের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে জুম্মার নামাজের পরেই কিন্তু সাংবাদিক যে আসাদুজ্জামান তুহিন তাকে এই মসজিদ মার্কেটে জানাজা শেষে তাকে যে নিজ গ্রামের বাড়ি ফুলবাড়িয়া ময়মনসিংহের সেখানে কিন্তু নেওয়া হয়েছে এবং সেখানে জানাজা নামাজ শেষে তাকে কবরস্থ করা হবে। এখন পর্যন্ত গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিক্ষোভ মিছিল করেছে এবং দ্রুত সময়ের মধ্যে যাতে আসামিদেরকে গ্রেফতার করা হয় সেটি জানানো হয়েছে। তো এখন পর্যন্ত গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি, সাংবাদিক তুহিন হত্যার এখন ২৪ ঘন্টা পার হলেও প্রশাসনের পক্ষ থেকে একজন আসামিকেও কিন্তু গ্রেফতারের তথ্য দেওয়া হয়নি। তো এখন পর্যন্ত গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যার যে সর্বশেষ পরিস্থিতি তা বলা যায় অনেকটাই থমথমে এবং সাধারণ জনগণ বিচারের দাবিতে কিন্তু সোচ্চার রয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে তুহিন হত্যার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে পলিথিন মোড়ানো খণ্ডিত ও অর্ধগলিত পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের সড়কে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সকালে পথচারী দুর্গন্ধময় ব্যাগ দেখে প্রথমে স্থানীয় দোকানিদের ডাক দিলে ব্যাগগুলো খুলে দেখতে পান কালো পলিথিনে মোড়ানো টুকরো মানুষের দেহ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে ব্যাগে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে। ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার পূর্ণ করল তাদের ১ বছর। ২০২৪ সালে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর ঠিক ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাইয়ে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করছে সরকার। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট।
দেখতে দেখতে কেটে গেল শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি বছর। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটার 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন 24-এর 5 আগস্ট যেদিন শেখ হাসিনা সবার অগোচরে দেশ ত্যাগ করেন, এর মধ্য দিয়ে গণজাগরণের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর তাই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরপর 2025-এর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে উপস্থাপন করে জুলাই ঘোষণাপত্র। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। অবশেষে 2025-এর 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সে মোতাবেক 6 আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠানো হয়। আর এর সাথে সাথেই জাতীয় নির্বাচনের পথে এগিয়ে চলেছে দেশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজনৈতিক দলগুলোর সাথে 2 পর্বের আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মকাণ্ড জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রস্তুতি পর্বে জাতীয় ঐকমত্য কমিশন। সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের পক্ষে সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রথম পর্বে 6টি কমিশনের প্রতিবেদন সমূহের মধ্যে 5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ 166 সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রদানের জন্য প্রেরণ করা হয়। সেই পর্বের আলোচনায় 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত 30 জুলাই পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্বের আলোচনায় 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হলেও 11টি বিষয় কোনো ধরনের ভিন্ন মত ছাড়া এবং 9টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না, বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের সহসভাপতি। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে মতামত পাওয়া গেছে। এইসব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। ঐক্যমতের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার বলেও মনে করেন আলী রিয়াজ। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপতের শরিকরা। এতে যোগ দেন 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। বৈঠকে তারেক রহমান আর তার সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
পিআর নয় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আমানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত আর করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। সমালোচনা করেন মুক্তিযুদ্ধ সহ বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর নানা কর্মকাণ্ড নিয়ে। আসন্ন নির্বাচন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে শেখ হাসিনা, তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। তারা আমাদের মিত্র ছিল অনেকদিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি। 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে পুশইন করছে, তাহলে কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না? শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী এ সময় আরও বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না, পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টোপাল্টা কথা বলছেন। কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায়। পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয় আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশইন করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? সেই দেশের লোকরা, তার এতগুলো লোক যখন পালিয়ে গেলেন, তারাও তো বাংলাভাষী মুসলমান অধিকাংশই, পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম দুই একজন ছাড়া, তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে বাংলাদেশে, তাদেরকে তো দেন না। তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, তাই উচিত হবে এখান থেকে বেরিয়ে আসা। সরকার বিতর্কিত অবস্থায় চলতে থাকলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। রাজধানী সেগুনবাগিচায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, সরকারের ওপর মানুষের যে প্রত্যাশা তা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। এখন এই নির্বাচন যাতে সত্যি সত্যি অবাধ, নিরপেক্ষ হয়, বিশ্বাসযোগ্য হয়, এই নির্বাচন নিয়ে অতীতের মতন যাতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, সেটা নিশ্চিত করাটাই সরকারের বড় একটা চ্যালেঞ্জ। আমি আশা করব যে সরকার সে পথে যাবেন। আর রাজনৈতিক দলগুলোর জন্য আমার আহ্বান হবে, আমরা আগামী কদিনে জুলাই সনদ স্বাক্ষর করার পরে এরপরে মেহেরবানি করে আর কেউ কোনো দড়ি টানাটানির চেষ্টা করবেন না। শনিবার জাতীয় পার্টির একাংশের কাউন্সিলের ঘোষণা দিলেন আনিসুল ইসলাম আহমদ ও মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 31 জুলাই আদালতের আদেশ অনুযায়ী জিএম কাদেরের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, তারা কোনো আপিলও করেনি, সকল আইন মেনেই কাউন্সিল করা হচ্ছে। জিএম কাদেরকেও কাউন্সিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। জাতীয় পার্টি যত ঐক্যবদ্ধ হবে ততই শক্তিশালী হবে বলে মনে করেন এই নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশনের সময়সীমা, বিধিবিধান এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ জনগণ নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব শূন্য বা স্থবির থাকা কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয়। আমাদের পার্টিতে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করছি, 20(1) এটাকে আমরা বাতিল করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে কোনো চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে। গত এক বছরে বাংলাদেশে একটি মানুষও গুমের শিকার হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক কর্মী ও শিল্পী সমাজ আয়োজিত লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 1971 ও 2024 নিয়ে যারা বিতর্ক এনেছে তা অনাহুত,
এ বিতর্ক বিভাজনের। 24 জুলাইয়ের সংগ্রাম ধারণ করতে গিয়ে অতীতের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে জুলাইকে ভুলে যাওয়া লাগতে পারে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন বেগমপাড়ায় যোগাযোগ শুরু করা হয়েছে জানিয়ে অতি দ্রুত এই অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, খুনি, লুটেরা, ধর্ষণের প্রতিবাদে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি। আলোচনা না করেন, আমাদের দুর্বলতাকে হাইলাইট না করেন, তাহলে হয়তো আমরা ডোরাবালি সময়ের সন্ধিক্ষণে হারিয়ে যাব। আমরা সেই জায়গা থেকে ফিরতে চাই বলেই আপনাদের সমালোচনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটাকে বিবেচনায় নেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। টানা বৃষ্টিতে গত সপ্তাহের চেয়ে রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে সব ধরনের সবজির দাম। মুদিপণ্য, পেঁয়াজ, আদা ও ডালের দামও বাড়তি থাকলে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। তবে দাম কমে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। এদিকে সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের মাছের দাম। তবে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আজকের বাজার দর জানাচ্ছেন শিমুল খান। বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদনে ব্যাঘাত ঘটছে এমন অজুহাত রাজধানীর কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ীদের। সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। এখন 60 টাকা ছিল, এখন 80 টাকা কেজি। তারপরে বরবটির দাম বাড়তি, 60 টাকা 50 টাকা ছিল, এখন 100 টাকা কেজি হয়ে গেছে। নিত্যপণ্য সবকিছু মিলে দাম অতটা বেশি না, তার কারণ এইগুলো তো ফলাইতে অনেক খরচ হয়, কারণ ওগুলো তো কমলে এগুলো কমে যাবে। মাছের দামও বেশি মনে হচ্ছে, সবজির দাম কালকে কিনলাম, সবজির দামও বেশি মনে হচ্ছে। এদিকে গত সপ্তাহের চেয়ে কমেছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে 2-300 টাকা কেজিতে কমছে মাছের দাম। এখন আগের চেয়ে 30 মাছের দাম একটু কমছে, তবে দাম বেশি। পেঁয়াজ, আদা, ডালের দাম বৃদ্ধি পেলেও রসুন তেল বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ কেজিতে প্রায় 20 টাকা বাড়ছে 1 কেজি পেঁয়াজে। আলু স্বাভাবিক আছে, রসুনও মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, আদার দামটা বেশি। আর তেল চালের দাম একটু স্বাভাবিক আছে, ডালের দাম বেশি। গরু ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, তবে কমেছে খাসির মাংসের দাম। এদিকে সোনালী মুরগির দাম বেড়েছে প্রতি কেজি 20 থেকে 30 টাকা। গত সপ্তাহে 750 টাকা ছিল, এখনো 750 টাকা, মানে রেট 800 টাকা, কিন্তু 750 টাকা করে বিক্রি করতেছে। খাসিটা কমছে পার কেজিতে 100 টাকা এবং বকরিতে কমছে 50 টাকা পার কেজিতে। এই সপ্তাহে 20 থেকে 30 টাকা বাড়ছে আর কি, এখন 40 টাকা 50 টাকা বিক্রি করে সোনালী। এদিকে বাজার ব্যবস্থাপনায় আবারও সিন্ডিকেটের অভিযোগ তুললেন ক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 190 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে 50 জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 63 জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ 40 জন, ঢাকা বিভাগে 27 জন, খুলনা বিভাগে 7 জন ও ময়মনসিংহ বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 95 জনের মৃত্যু হয়েছে। এদেশে জন্ম নিয়ে যুগ যুগ ধরে বসবাস করলেও বরিশালের মান্তা সম্প্রদায়রা পায়নি জাতীয় পরিচয়পত্র, হয়নি জেলে কার্ড, বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে। নতুন বাংলাদেশে এবার ফিরে পেতে চায় তাদের অধিকার, দিতে চায় ভোট। সদর উপজেলার মান্তা জনগোষ্ঠীর না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। আলেয়া বেগম ছোটবেলা থেকে নদীর ঢেউ আর ছোট নৌকার ঝুপড়িতে জীবন নিয়ে কোনো অভিযোগ ছাড়াই মান্তা জনগোষ্ঠীতে পার করেছে 58 বছর। জলরাশির মিতালিতে চায় শেষ নিঃশ্বাস ফেলতে। বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া, লাহারহাট, চরমনাই, চরবাড়িয়া, শায়েস্তাবাদ ও তালতলের ভাঙার পাড়ে কীর্তনখোলা নদীতে প্রায় 6 শতাধিক জেলে মান্তা সম্প্রদায় রয়েছে, যার অধিকাংশই নারী। 600 নারী জেলে, এর বেশিরভাগটা হলো মান্তা কমিউনিটি। এরা এদেশের নাগরিক হয়েও বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে, এমনকি নেই জেলে কার্ড বা জাতীয় পরিচয়পত্র, তাই পারে না ভোট দিতেও। এই দেশের নাগরিক, আমাকে ভোটার কার্ড নাই, ভোট দিতে পারি না। তাই উন্নয়ন সংস্থা রিপোর্ট 71-এর বাস্তবায়নে দি ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্টিকেল 19-এর সহযোগিতায় এবার কাজ করছে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। আমাকে একটা গোরস্থান দাফন করানোর জন্য সরকারের কাছে একটা আবেদন রয়েছে আমাকে এইসব জন্য। এক নৌকায় 5 জন ফ্যামিলি থাই একটার ভিতরে,
মান্তা জনগোষ্ঠীর পরিচয়পত্রের আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। যাতে ভোটাধিকার দিতে পারে সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি, পাশাপাশি এনজিওদের সাথে সমন্বয় করছি এবং আমার সহকর্মী যারা আছে তারাও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। এরাও জেলে এদেশেরই নাগরিক, তবুও নেই জাতীয় পরিচয়পত্র, নেই জেলে কার্ড। আগামী নির্বাচনে যেন দিতে পারে ভোট, পায় সকল নাগরিক অধিকার, এ প্রত্যাশাই এই জনগোষ্ঠীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।